ঘড়ির কাঁটায় রাত ১:৩০, ঘন কালো মেঘলা আকাশ। থেকে থেকে বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুবই শীঘ্রই। ইতিমধ্যে আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকে অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতেও ৯ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতে শুনশান নিস্তব্ধ পিচঢালা রাস্তার বুক চিরে সাঁই সাঁই গতিতে এগিয়ে চলছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ে মাথায় বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্য পৌঁছাতে পারবে কিনা কে জানে। এদিকে পেছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেবার পরেও তার পিছেই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝে আজ রুদ্র। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিণী দুই হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে সমানে। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর ৬ বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমোর ঘরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সায়েম রিয়াজি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসাই নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন, আর একটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। কাছেকুলে কোথাও হসপিটাল নেই, আর তারা যে রাস্তা ধরে ছুটে চলেছে এখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা আর একটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্য রুনা গুঙ্গিয়ে বলে উঠলেন, তোকে বোধ হয় পৃথিবীর আলো আর দেখাতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেইন সহ্য করার বৃথা চেষ্টা করলো রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রু হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানো উপক্রম হলো। রুনার ছোট মেয়েটার ত্রন্দা বুঝি এবার ছুঁয়ে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয় কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সায়েম রিয়াজ মেয়েকে ডেকে বলে উঠল, ভয় পেও না মা, আমরা অ্যাডভেঞ্চার এ এসেছি। ছোট্ট বাচ্চা মেয়ে সেটাই মনে নিয়ে নিজের কান্না থামালো, কিন্তু পাশে তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আদব বলিতে শুধালো, ভাই কি তোমাকে আবার লাথি দিচ্ছে মাম্মা? মেয়ের কথায় প্রত্যুত্তর করলেন না রুনার ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। চারপাশে নিকষ আধারে ছাওয়া। সব কিছু কেমন যেন ভৌতিক অ্যাডভেঞ্চার এ কোনো উচ্ছ্বাস কাজ করলো না তার। উল্টেটা ভয়ে স্টিংয়ে বলল, পাপা ভয় করছে। সায়েম রিয়াজি ভয়ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্য সান্ত্বনার বাণী বলতে নিলেন, কিন্তু তার আর বলা হলো না। কেউ কিছু বুঝে উঠবার আগেই মালবাহী ট্রাক এসে পিছন দিল গাড়িটিকে। অমন দৈত্যকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিত্যানতনী পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ গাছের সাথে আটকে রইল।
রুনার কোনো আর্তনাদ করল না। হয়তো অনেক আগে সে বিদায় নিয়েছে পৃথিবী মায়া ত্যাগ করে। ভাঙা কাছে সায়েম রিয়াজি চোখ মুখ কেটে বিভৎস রূপ ধারণ করল। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এফর ওফর করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সবকিছু। বহু কষ্টে একবার পিছনে তাকালো সায়েম রিয়াজি। রুনার এক হাত এখনো তার মেয়ের বুকে জড়িয়ে আছে। ছোট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট্ট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সাইম রিয়াজির হাত দিয়ে বুকে বিঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলালো না। ট্যাকের ড্রাইভার হেলে দুলে হো হো শব্দে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু বাজ করে উকি দিল গাড়ির ভেতর। সবাই কেল্লা ফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালো। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গনগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরো খানিক পৌরি হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্যাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সাইম বিরাজি বহু কষ্টে ডাকলেন। রূপ মেয়ে সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন, রু 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 রু। না, সেখান থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সবকিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শো শো আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরল সাইম রিয়াজিরকে। চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সায়েম রিয়াজি। এরপর সবকিছু থেমে এলো। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে। আসলে পরিমাণ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17, দোরগোড়ায়, শরীরে বয়ঃসন্ধির ছাপ স্পষ্ট। চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরে গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোর বিশাল আকাশে পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচঢালা পথ ধরে। জীবন তাকে কোথা থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসেব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো। ভাগ্য নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তায় নিরীকুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার। চোখ মুখের কাঠিন্যতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরো বাড়ল ধুধাপ। ইতিমধ্যে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। বাতাসের তোড়ে টেকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অনন্ত নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অধীর নজর স্থির হলো কিশোরের। এক পা দুপা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে এমন নির্মম ঘটনায় চেহারা বা ভঙ্গির কোনো পরিবর্তন হলো না তার। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা আর একজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না। জাহাজের নাবিকের পোশাক তার গায়ে জড়ানো। সাদা দামি পোশাক রক্তের লাল রঙ ধারণ করেছে। হয়তো তার দম্পতি নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকলো, কিশোর, বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্যের হাসল। সব মানুষের কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়। নিষ্ঠুরের মতো কেউ স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি স্থলত হলো কিশোরের। পেছনে ফিরে ভ্রু কুঁচকে সামনে গিয়ে গাড়ির ভেতর
টর্চের আলো ফেলল পুনরায়। ছোট্ট বাচ্চাটি তার মায়ের পিঠের নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশে তার বাহু কেটে বলি হলো, কিন্তু কিশোর আউজ শব্দ পর্যন্ত করল না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটির চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার, গায়ের সুতি ফ্রক চুয়ে চুয়ে রক্তের ধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞেস করবার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তে শক্ত হাতে ছোঁ মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামল। এরপর পিছন ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়ির খানা। মেয়েটি ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিমশীতল রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যর আস্তানা এটা। সেখানে তার নিজের একটা ছোট্ট কক্ষ রয়েছে। তাতে এনে শুইয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট দশেকের পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতি নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশি চোট লাগেনি তার। মমতাই মা বোধহয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বেঁধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলল, তো মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করল। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9টা বেজে 20 মিনিট। ঝড়ের পর সব কিছু নিস্তব্ধ নীরব। চারপাশে রয়ে রয়ে যাওয়ার তাণ্ডব দেখে ঝড়ে হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যবস্থা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়ানক দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না। হয়তো কেউ সেই খবর রাখেনি। আরও মোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দোতলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝবয়সী এক ব্যক্তি। নাম তার সুবহান গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সব সময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়া অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা কোফতার আভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি। সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। 2 আঙুলে বাম পাশের গোঁফ মোচড়ানো। মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সারফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করলো, বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছিস এখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুবহান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়েনার আতুর ঘর এটা। এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়, সেখানে মেয়ে মানুষ দূর কি বাত। মাথা উঁচু করলো সারফারাজ। গলায় তেজ এনে বলল, এ বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত গেড়ে দেব। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সুবহান গং আর কথা বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তর হচ্ছে এই ছেলে। কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্টই বেশি। চুলে 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতে খতরনাক
এই ছেলে। মনে মনে সুবাহান নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেবার স্বপ্ন দেখেন। কিন্তু কি আছে ভবিষ্যতে? সুবাহান শেখ আর সারফারাজ এর কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সারফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা, যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সারফারাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে দুই হাতে টি শার্ট উঁচু করে ধরে ইতি উকি তাকাতে তাকাতে সারফারাজের সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সারফারাজের কনিষ্ঠ আঙুল টেনে ধরে বড় বড় চোখে সারফারাজ এর পানে তাকিয়ে মিহিস্বরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারে হৃদয় শীতল হলো সারফারাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে দুই কাঁধে হাত রেখে সারফারাজ নরম কণ্ঠে শুধালো, নাম কি তোমার? সারফরাজ। এর অদ্ভুত সাদা আকাশি মিশলের আইস ব্লু চোখে মনিতে তাকিয়ে ফাঁকা ঠোঁট গিলল মেয়েটি। এরপর অস্ফুট স্বরে বলল, রূপকথা। দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা। এই খাবার সে খাবে না, কিন্তু সারফারাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎই ফুঁপিয়ে কেঁদে উঠল সে। মেয়েটি আইসক্রিম কান্নায় ভ্যাবাচ্যাকায় খেল সারফারাজ। ব্যক্তি বস্ত ভয়ে বরাট ফ্যাঁসে গলায় শুধালো, কাঁদছ কেন? একটু আগেই না খাবার খেতে চাইলে? মাথা তুললে না রূপকথা। ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু স্বরে বলল, এসব আমি খাই না। রূপকথার মুখের এমন কথা শুনে মহা মুশকিলে পড়ল সারফারাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না। আর মেয়ের মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করাও সম্ভব নয়। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সারফরাজ শুধালো, কি খেতে পছন্দ করো তুমি? রূপকথা নিজেও ওই খাবারের নাম জানে না। তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে। খুবই সুস্বাদু আর ইয়ামিম। ওটাই প্রতিদিনের খাবার ছিল তার, নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সারফারাজকে মনের কথা বোঝাতে না পেরে আরও খানিক কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় চিকতে না পেরে বেরিয়ে গেল সারফারাজ। ফিরল দীর্ঘ সময় পর। এতে এক বাটি লুডুস, ধোয়া ওঠা লুডুস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তেই অমায়িক হাসল। এরপর অল্প অল্প মুখ দিয়ে তা খাওয়ায় মনোযোগ দিল। এদিকে সারফারাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ভঙ্গুর দশা চোখে দেখেই সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষটির শত্রুতা কি ছিল রূপকথা বাবার সাথে, আর এইটুকুন মেয়ে তাকে কতটুকু তথ্যই বা দিতে পারবে? তবুও নিজেও কৌতূহল দমাতে না পেরে রয়েস হয়ে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাতা ফুলালো রূপকথা। বড় বড় গোল গোল চোখ দুটো ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদল না। সারফরাজ এর প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবলো। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সারফরাজের ধারণায় ঠিক, ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারাতে হলো? তর্জনীয় আঙ্গুলি দিয়ে ভূত চুলকে সারফারাজ আবার জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি ছিল? এবার ঝটপট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, সাইম রিয়াজি, ক্যাপ্টেন সাইম রিয়াজি। আর কোনো প্রশ্ন করল না সারফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নেবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেনের নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কিনা। রূপকথার খাওয়া শেষ হতেই সারফরাজ জিজ্ঞেস করলো, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার?
কেউ নেই। সরল উত্তর। রূপকথার তপ্ত শ্বাস ফেলল। সারফরাজ মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে তার কাছে রেখে বা সে নিজের কাছে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ নয়, প্রত্যেকটা রক্ত খেকো পিশাচ। সুবহান গং ঠিকই বলেছে, রাস্তায় বিড়ালও এখানে নিরাপদ নয়। সেখানে রূপকথা ছোট্ট বাচ্চা মাত্র, মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতে এক মুহূর্তও ভাববে না কেউ। চিন্তা ভাবনায় কোনো সুরাহা না করতে পেরে সারফরাজ সতর্কবাণী ছুড়ল। শুনে রূপকথা, এটা একটা রাক্ষসপুরী। আইমিনা ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথায় মিষ্টি এসে শুধায়, তুমি কি রাক্ষস বধকারী রাজকুমার? ফেরি টেইল এর মতো শুকনো হাসে সারফরাজ। কোনো প্রত্যুত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। যাবার আগে পুনরায় কড়া স্বরে আদেশ করে, আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না। এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস। দরজা খুললেই তোমাকে এসে খেয়ে নেবে। বুঝেছ কি বলেছি? সারফরাজের কথায় ভীত হয়ে মাথা ঝাঁকায় রূপকথা। আর কোনো বাক্য ব্যয় করে না সারফরাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী দরজার ছিটকিনি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই, কোনো বুকস নেই, ড্রয়িং খাতাও নেই। তাহলে উপায়? ডাইনিং টেবিলে বসে আয়েশ করে লাল আটার শুকনো রুটি চিবোছেন সুবহান গং। মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সে আনন্দের খবর কেউ জানে না। সুবহান গং জানাতেও চায় না। সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই। নজর লেগে যায় আর তার কাছে কুলে যাওয়ারা আছে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সুবহানের পিঠ পিছে ছুরি বসাতে এক মুহূর্ত ভাববে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সুবহান। একেবারে জিভ যেন লক লক করছে। সুবহানের মৃত্যুই তাদের একান্ত কাম্য। সুবহান সব জানে, তবুও না জানা ভান করে চোখ বুজে পড়ে থাকে। তিল তিল করে সেই সাম্রাজ্য সুবহান গড়েছে, এত সহজে তা কারো হাতে সম্পর্দ করবে না সে। আর যদি করতে হয় তবে সারফরাজ হবে এর যোগ্য উত্তরসূরি। রক্তের সম্পর্ক না থাকুক এই সারফরাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি। সুবহান গং এর কাছে সারফরাজ সোনার ডিম পাড়া হাঁস। যদি সারফরাজ ও কোনোদিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সুবহান বিনা ভাবনায় সারফরাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। সিঁড়ি বেয়ে কারো নামার শব্দের সম্মতি ফিরে পেলে সুবহান। মাথার ঝলমলে ঘাড় সমচুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে নেমে আসছে সারফরাজ। কি ফর্সা গায়ে বর্ণ, একদম চোখ ধাঁধিয়ে যায়। চেহারা একদম রাজা জমিদারের ছেলেদের মতো। উচ্চতা দেখি বোঝা যায় পাপ কত বড় জোয়ান ছিল। সুবহান যখন তাকে রাস্তায় পেয়েছিল পোশাক আশা ছিল বড়লোক বাচ্চাদের মতো, চেহারায় ছিল আভিজাত্যর ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় স্টেশনে বাইরে কেন বসেছিল সুবহান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সারফরাজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুবহান, কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সে দেখেনি সুবহান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সুবহান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে সামান্য একটা রুটির জন্য। যেদিন সারফরাজ বাপের বয়সী এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সুবহান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছেন বাড়িতে। সেদিন থেকেই নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফরাজের ওপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে
এখনও নিঃসন্তে সারফরাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপির দায়িত্বটাও ধীরে ধীরে সারফরাজ এর কাঁধে চাপাবেন। বয়স ছোট তাই অপেক্ষা। সারফরাজ যেদিন প্রাপ্তবয়স্ক যুবক হবে সেদিন আর অপেক্ষা করবেন না সুবহান। সুবহান এর ধ্যান ভাঙল সরফরাজ এর ভারী মোটা স্বরে। পড়তে যাচ্ছিল দাদাজান। ফিরতে অনেক রাত হবে, কথাটি বলে থামল সারফরাজ। এরপর দোতলায় নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিমশীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় যেন কারো হাত না পড়ে দাদাজান। তাহলে কি হবে জানেন তো? রুটি চিবোনো ছেড়ে নির্লিপ্ত চোখে সারফরাজ এর ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সুবহান। সারফরাজ আরেকটু এগিয়ে এসে সুবহানের টেবিলে 2 হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলিজা খুবলে নেব। সেই যে হোক না কেন। সুবহান দীর্ঘ শ্বাস ফেলে শুধালেন, কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো ইতিমখানায় দিয়ে দিলেই তো ল্যাটা চুয়ে যায়। সুবহান এর কথাই কেমন যেন শরীর জ্বলে উঠল সারফরাজ এর। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাঁচার আশায় আমাকে ভরযোগ্য স্থান ভেবেও আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সেই হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন। কথা বলা আগে আর কোনো মাধ্যম পেল না সুবহান। শেষ কথা সারফরাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সুবহান বেশ টের পেয়েছি। ছেলেটার সুযোগ পেলেই কেমন এক হাত ঢুকিয়ে দেয়। সারফরাজের কথাটা খুব খুব করে কেশে হজম করে নিল সুবহান। এরপর বলল, এখন কি সারাদিন বাড়িতে বসে এই বাচ্চা পাহারা দেব আমি? ফট করে তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, নয়তো আর কাজ কি? সব তো আমি করছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি, তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না। ছেলেটির মারপ্যাঁচওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সুবহানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল, ঠিক আছে, দেখে রাখবো। এবার যেখানে যাচ্ছিস সেখানে যা, কিন্তু নড়লে না। সারফরাজ ঠায় দাঁড়িয়ে রইল। আপনি খেতে খেতে সুবহান শুধালো, আর কি কিছু টাকা লাগবে? দাদাজান, কেন? বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয়। বড়লোকের বাচ্চা এসব শুকনো রুটি ওদের গলা দিয়ে নামে না। তুইও তো বড়লোকের বাচ্চা ছিলি, তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? মেয়ে মানুষ বড্ড লাজুক দাদাজান। পুরোটাই তাদের তুলতুলে মেয়ালম নরম। এই শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলাধ করণ করা যায়? কথা বাড়ালেন না সুবহান। পাঞ্জাবির পকেট হাতিরে মানিব্যাগ বের করে 4টে 500 টাকার নোট এগিয়ে বললেন, নে ধর। এতে কিছুই হবে না দাদাজান। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনাও জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে। কপাল কুঁচকে ঠোঁট কামড়ে মনে মনে আপদ গালাগাল দিয়ে আরও কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুবহান। এরপর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করেই জাহাজ চলে যাবে। তখন তুই বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক মেপে হাসল সারফরাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সারফরাজ এর মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের পাঠাওয়ালা নাকি এটাও আছে নাকি? প্রত্যুত্তর করলেন না সুবহান। নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন। সারফরাজ নিজের কাজে যাবার আগে আর একবার বলল, আপনার ছোট ভাগিনা মাসুদ কিন্তু একটা স্টার ওর বাচ্চা। তার চরিত্রে কিন্তু আমার নখের ডগায়। সে যেন সিঁড়ির ধাপ এগুলোতে গুনে গুনে পা রাখে। আর মানিককে আমি বলে দিয়েছি,
ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে। খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আসি। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফরাজ। সুবাহান সেই যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা দিনে দিনে কেমন বেপরোয়া হয়ে উঠছে। কোনো কিছুতেই ডর ভয় নেই। শেষমেশ না জানি কোনো অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আঁধার এসে ঘিরে ফেলল চারপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সারফরাজ। এরপর কিছু খুঁজল। সারফরাজের খোঁজাখুঁজি টের পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বলল, কি লাগবে স্যার? সেলসম্যান এর প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সারফরাজ। এরপর স্তব্ধ করে বলল, বড়লোকের বাচ্চারা সকাল বিকালের নাস্তায় কি খায়? সারফরাজ এর পা থেকে মাথা পর্যন্ত পরখ করল সেলসম্যান। এরপর জিজ্ঞেস করলো, বেবির বয়স? প্রথমে হাত, এরপর নিজের কোমর, এর নিচে নির্দেশ করে সারফরাজ বলল। এতটুকু ঠোঁট গোল করে শব্দ শ্বাস ফেলল সেলসম্যান। এরপর কিছু কর্নফ্লেক্স, টিউশন আর আয়রন যুক্ত কিছু প্যাকেটজাত খাবার এগিয়ে বলল, এগুলো। সারফরাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট্ট বাচ্চা আর তার মায়ের ওপর নজর গেল সারফরাজের। বাচ্চাটা নিজের খুশির মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে, চকলেটস, চিপস এসব। সেগুলো দেখে সারফরাজ নিজেও কিনল সেসব। এর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পোশাক কেনাও জরুরি। সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তারা ফুটে উঠল সারফরাজের চোখের মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটল না রূপকথার। ছোট মনে ভুলে গেল সারফরাজের সতর্ক বাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেলল দরজা। এরপর বেরিয়ে এলো বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই। চারপাশ নীরব, নিস্তব্ধ। সদর দরজা খোলা। চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শুধালো, তুমি এভাবে হাঁটছো কেন? তোমার ঘুম পেয়েছে? আশকিম। লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ। শরীর মাথা দুই উত্তপ্ত। রূপকথা এখনো কোমরে দুই হাত গুজে পিটপিট করে লোকটির পানে তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকল। এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালের পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগে ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিসিয়ে বলে উঠল, তৃতীয়বার এমন ভুল করলে হাত কেটে নেব মাসুদ ভাই। আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দুটো আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে।